প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, প্রভাষক, রসায়ন বিজ্ঞান বিভাগ, চাঁদনী আলী আহমেদ কলেজ। আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়নের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে আমরা আজকের ক্লাসে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই আলোচ্য বিষয়সমূহ হলো তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ পরিবাহী পদার্থের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তারপরে পদার্থ যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি ওইটা নিয়ে আমরা কথা বলবো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি সেটা নিয়ে কথা বলবো। সাথে হলো ধাতব পরিবাহী কি সেটা আমরা জানবো। ফ্যারাডের প্রথম সূত্র অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের এই আলোচনা থেকে যদি আমরা এগুলো পড়ি তাহলে আমরা এই আলোচনা শেষে জানতে পারবো পরিবাহী পদার্থ কাকে বলে সে সম্পর্কে আমরা জানতে পারবো। তড়িৎ বিশ্লেষণ পদার্থ সম্পর্কে জানতে পারবো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পর্কে জানতে পারবো। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র সম্পর্কে জানতে পারবো। চলো আমরা এবার শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তড়িৎ রসায়ন, আমাদের রসায়ন বিজ্ঞানের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে তড়িৎ রসায়ন একটি ভাগ। তড়িৎ রসায়ন বা তড়িৎ বিষয়টা হলো ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহের জন্য কিছু কিছু পদার্থ লাগবে যার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ করতে পারে, অথবা কিছু কিছু পদার্থ আছে যেগুলো পানিতে দ্রবীভূত করেও তাদের মধ্যে দিয়ে যদি কোনো তড়িৎ দ্বারা ডুবিয়েও বিদ্যুৎ সংযোগ স্থাপন করি তারাও পরিবাহী হিসেবে কাজ করে। তো পরিবাহী পদার্থ কাকে বলে? তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে? যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় তাদেরকে আমরা তড়িৎ পরিবাহী পদার্থ বলবো। আর যার মধ্যে দিয়ে তড়িৎ অর্থাৎ ইলেকট্রন প্রবাহ হয় না তাদেরকে আমরা ইনসুলেটর বলবো, অর্থাৎ তড়িৎ অপরিবাহী পদার্থ বলবো। আর কিছু কিছু পদার্থ আছে যার মধ্যে দিয়ে মাঝে মধ্যে তড়িৎ পরিবাহী হয়, ইলেকট্রনের প্রবাহ হয় আবার হয় না, এদেরকে আমরা বলি অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর সাবস্টেন্স। তো আমরা তড়িৎ পরিবাহী এই পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করি। তাহলে তড়িৎ পরিবাহী পদার্থ হলো দুই প্রকার। এক নম্বর হলো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। দুই নম্বর হলো তড়িৎ বিশ্লেষ্য ধাতব পরিবাহী কি? যে সকল ধাতব পদার্থ তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে যে বিদ্যুৎ পরিবহন হয় তাদেরকে আমরা ধাতব পরিবাহী পদার্থ বলি। মূলত ধাতব পরিবাহী পদার্থগুলো মুক্ত ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবাহী সম্পন্ন করে বিদায় এদেরকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে বলতে পারি। আর যেমন সকল ধাতব পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, কপার, জিঙ্ক ইত্যাদি, আয়রন, তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে এবং ওই ইলেকট্রনের মাধ্যমে তারা বিদ্যুৎ পরিবহন করে। এই কারণে এদেরকে ধাতব পরিবাহী অথবা ইলেকট্রনীয় পরিবাহী আমরা বলে থাকি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি? সকল আয়নিক যৌগ আমরা জানি যে কম বেশি কিছু আয়নিক যৌগ ছাড়া বেশিরভাগ আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। আর পানিতে দ্রবীভূত হয়ে তারা আয়ন তৈরি করে। যে সকল পদার্থগুলো পানিতে দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করে এবং ওই আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে এদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ। তাহলে আমরা আবার বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলতে আমরা বুঝি যে সকল পদার্থ সমূহ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করে এবং ওই আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ। যেমন আমরা প্রায় জানি তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে কোষ নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থগুলো কি? যদি কোনো একটা পাত্রের মধ্যে আমরা
কোনো আয়নিক যৌগ দেই এবং তারা দ্রবীভূত হয়। আয়নিক যৌগের মধ্যে যদি আমরা বলি সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, আমরা পানিতে যদি সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করি, তারা এইভাবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিভক্ত হয়ে পড়ে, অর্থাৎ সে পানিতে দ্রবীভূত হয়। এই দ্রবীভূত দ্রবণের মধ্যে যদি আমরা একটা ব্যাটারির সাহায্যে যদি দুটা দণ্ড ডুবিয়ে, দ্রবণের মধ্যে দুটি দণ্ড ডুবিয়ে একটি ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে আরেকটি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিই, তাহলে দেখা যায় যে দ্রবণের ধনাত্মক আয়নগুলো ব্যাটারি ঋণাত্মক প্রান্তের যে তড়িৎদ্বারটা থাকে সেখানে গমন করে, অর্থাৎ ওখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সে বিক্রিয়া সম্পন্ন করে। আবার ঋণাত্মক আয়নগুলো ব্যাটারি ধনাত্মক প্রান্তের যে তড়িৎদ্বারটা থাকে সেখানে যে ইলেকট্রন ত্যাগ করে সে জারণ বিক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ এখানে এই আয়নগুলো, ধনাত্মক আয়নগুলো ঋণাত্মক তড়িৎদ্বারে এবং ঋণাত্মক আয়নগুলো ধনাত্মক তড়িৎদ্বারে গমনের মাধ্যমে তার বিদ্যুৎ পরিবাহী হিসেবে সে কাজ করে এবং সে বিদ্যুৎ পরিচালনাতে অংশগ্রহণ করে ব্যাটারিকে সচল রাখে এবং দুটো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থ বা তড়িৎ বিশ্লেষক পরিবাহী পদার্থ হবে যারা এইভাবে দ্রবণের মধ্যে দ্রবীভূত হবে এবং আয়ন তৈরি করবে, আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন সম্পন্ন করবে, এবং এই সকল পদার্থগুলোকেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষক পরিবাহী পদার্থ। তড়িৎ বিশ্লেষক পরিবাহী পদার্থগুলো এরকম প্রশ্ন হতে পারে, 2 নম্বর প্রশ্ন হতে পারে যে সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী কেন? তাহলে আমাদের এখানে যদি অনুধাবনমূলক প্রশ্ন এরকম হয়, তাহলে এখানে পরিবাহী পদার্থ কাকে বলে সেটার একটা সংজ্ঞা আমরা বলবো, যে পরিবাহী পদার্থ হলো যারা জলীয় দ্রবণে আয়ন তৈরি করে এবং আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে আমরা বলবো পরিবাহী পদার্থ বা তড়িৎ বিশ্লেষক পরিবাহী পদার্থ। সোডিয়াম ক্লোরাইড এই কাজটা সম্পন্ন করতে পারে, এই কারণে এইজন্য আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। এখানে জ্ঞানমূলকটা হবে পরিবাহী পদার্থের বা তড়িৎ বিশ্লেষক পরিবাহী পদার্থের সংজ্ঞা, আর অনুধাবন হলো সোডিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিত হয় এবং আয়নের মাধ্যমে কিভাবে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তগুলোর সাথে যুক্ত তড়িৎদ্বারগুলোতে আয়নগুলো কিভাবে তাদের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে, সেটা হলো অনুধাবনের অংশ। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো সম্পর্কে আমরা জানবো সকল আয়নিক যৌগসমূহ, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট, এগুলো যারা জলীয় দ্রবণে আয়নিত হয় এবং আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন সম্পন্ন করতে পারে, এদেরকে আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ বলবো। এই তড়িৎ বিশ্লেষক পদার্থ হলো প্রধানত দুই ধরনের। এক নম্বর হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী পদার্থ। তো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে না আবার দুই ধরনের আছে, সেটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? যারা জলীয় দ্রবণে অল্প পরিমাণে আয়নিত হয় এবং আয়ন দ্বারা বিদ্যুৎ পরিবহন করে, তাহলে তাদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ বলবো। কিছু কিছু লবণ আছে যেমন সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এবং কিছু কিছু দুর্বল ক্ষার আছে যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এবং কিছু কিছু আছে দুর্বল অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি। এরা জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত হয় এবং ওই আয়নগুলোর মাধ্যমে অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন করতে পারে বলে এদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য অল্প পরিমাণে আয়নিত হওয়া, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো অধিক পরিমাণে আয়নিত হওয়া। যে সকল পদার্থগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং উৎপন্ন আয়নগুলো বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, এদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? সাধারণত সকল আয়নিক লবণ সমূহ, তারপরে আছে তীব্র অ্যাসিড সমূহ যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, তীব্র ক্ষার সমূহ যেমন
তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আবার তীব্র অ্যাসিডের মধ্যে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং ওই আয়নগুলোর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন সম্পন্ন করতে পারে বলে এদেরকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ বলবো। তাহলে একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। আবার তড়িৎ অবিশ্লেষ্য কথা আছে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেগুলো যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হয় কিন্তু আয়ন তৈরি করতে পারে না, এবং আয়ন তৈরি করতে পারে না বলে সে বিদ্যুৎ পরিবহনে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে না, আর অংশগ্রহণ করতে পারে না বিধায় তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন আমরা গ্লুকোজ, চিনি পানিতে দ্রবীভূত হয় বাট আয়ন তৈরি করতে পারে না, সেই কারণে এদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আমরা বলবো। তাহলে আমরা মোটামুটি তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে এবং তড়িৎ পরিবাহী পদার্থ দুই ধরনের, প্রধানত দুই ধরনের, ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার দুই ধরনের হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আরেকটা আমরা বলতে পারি যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো, যারা জলীয় দ্রবণে আয়নিত হয় না এবং আয়ন তৈরি করে না বিধায় তারা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে আমরা কি শিখলাম? ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এবং সেগুলো সম্পর্কে আমরা শিখব। তোমাদের বাড়ির কাজ থাকবে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। তাহলে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পরিবাহী মধ্যে পার্থক্য শিখবা। তাহলে মোটামুটি আমরা এই দুটো পার্থক্য জানলে এই এদের সম্পর্কে মোটামুটি ডিটেইলস আমাদের আলোচনা হয়ে যাবে এবং তোমরা বাসায় ভালোভাবে শিখে ফেলবা। একটা কথা আমাদের বলে রাখতে হবে, সেটা হলো প্রত্যেকটা পরিবাহী পদার্থের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। ধাতব পরিবাহীর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বা পরিবাহী পদার্থের গুলোর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তোমরা আলাদাভাবে ধাতব পরিবাহীর বৈশিষ্ট্য এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থসমূহের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এবার আসো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি ওটা সম্পর্কে আমরা একটু শিখব। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হলো কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে যদি জলীয় দ্রবণে বা কোন দ্রবণে দ্রবীভূত করে আয়ন তৈরি করি এবং আয়নগুলো যদি এরকম ব্যাটারির সাহায্যে বা বিদ্যুৎ প্রবাহিত করে যদি কোন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, অর্থাৎ জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত করা হয়, যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় বিক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হলো কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি জলীয় দ্রবণে দ্রবীভূত করে আয়নিত করি এবং আয়নগুলো কোন একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে, তাহলে এই ধরনের প্রক্রিয়াটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে একজন বিজ্ঞানী ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে একটা সূত্র দেন, দুইটা সূত্র দেন। তার মধ্যে আমরা প্রথম সূত্রটা সম্পর্কে জানবো। সে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে যে কোনো তড়িৎদ্বারে কি পরিমাণ পদার্থ জমা হয় অথবা কোন একটা তড়িৎদ্বার কি পরিমাণ পদার্থ দ্রবীভূত হয়, দ্রবণে দ্রবীভূত হয়ে আসে, তার পরিমাণ হিসাব করে একটি সূত্র উপস্থাপন করেন। তার নাম অনুসারে আমরা তাকে এই সূত্রটিকে বলে মাইকেল ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। তাহলে আমরা সূত্রটা শিখে ফেলি। প্রথম সূত্র, আশা করি তোমরা আমার সাথে সাথে লিখবা। প্রথম সূত্র হলো কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি বিদ্যুৎ পরিবহন করি বা বিদ্যুৎ চালনা করি, তাহলে যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের পরিমাণ তার মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ আমরা এই ব্যাটারি থেকে একটা বিদ্যুৎ এই দ্রবণের মধ্যে, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে আমরা প্রবাহিত করব। প্রবাহিত করলে এই ব্যাটারির যে বিদ্যুৎ,
এই বিদ্যুৎ দ্বারা যদি এই ক্যাথোডে গিয়ে কি পরিমাণ পদার্থ জমা হবে, ধরে নিই আমরা W পরিমাণ পদার্থ জমা হলো, আর আমরা তার মধ্যে থেকে বিদ্যুৎ দিলাম Q পরিমাণ বিদ্যুৎ। তার কথা অনুসারে বলা হচ্ছে যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে যদি আমরা যে পরিমাণ বিদ্যুৎ দিব, এই বিদ্যুতের সমান হবে কি পরিমাণ পদার্থ জমা হবে তার সমানুপাতিক। অর্থাৎ যদি W পরিমাণ পদার্থ জমা হয় Q পরিমাণ বিদ্যুতের কারণে, তাহলে তার কথা মতে আমরা জানি W প্রপোর্শনাল হলো Q। অর্থাৎ Q পরিমাণ বিদ্যুৎ দিলে যদি W পরিমাণ পদার্থ জমা হয়, তাহলে যত বিদ্যুৎ দিবা ততই পদার্থ জমা হবে, তারা সমানুপাতিক আকারে থাকবে। অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে যদি আমরা বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে যে কোনো তড়িৎদ্বারে ক্যাথোডে অথবা অ্যানোডে যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের পরিমাণ তার মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। তাহলে আমরা এই ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সূত্র সম্পর্কে আমরা জানলাম, এরপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে জানলাম, তড়িৎ বিশ্লেষক পদার্থ সম্পর্কে জানলাম এবং পরিবাহী পদার্থ সম্পর্কে জানলাম। এগুলো আমরা পরবর্তী ক্লাসের জন্য আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই পড়াগুলো তোমরা শেষ করবা। হ্যাঁ, আর এখানে আমরা যেগুলো শিখলাম এগুলোই আগামী ক্লাসের জন্য তোমাদের জন্য পড়া থাকলো। আশা করি তোমরা আমার সাথে সাথে আমরা যতটুকু পড়ি ততটুকু বাসায় পড়ে তোমরা শেষ করে ফেলবা, তাহলে আমরা সহজে আমাদের এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। তোমরা ভালো থেকো আর স্বাস্থ্য সচেতন হও, কারণ আমরা জানি সারা বিশ্ব আজ এই মহামারীর মধ্যে আক্রান্ত। আমরা যারা ভালো আছি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।